হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় উন্নত পদ্ধতিতে কিভাবে আমরা প্রাক খরিফে মুগ ও কলাই আমরা চাষ করতে পারবো। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার ডাল শস্য গবেষণা কেন্দ্র থেকে এসেছেন ডক্টর শঙ্করাজ রায়, সহকারী রোগ তত্ত্ববিদ। শঙ্করাজ দা, নমস্কার আপনাকে। নমস্কার। যে বিষয় নিয়ে আমরা বলছিলাম যে প্রাক খরিফে আমরা কিভাবে মুগ কলাই চাষটা করব এবং সেই চাষটা আমরা বিজ্ঞানসম্মত উপায়ে আমরা চাষটা করব। তো প্রথমে একটু জেনে নিই যে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা চাষ বলতে আমরা কি বুঝি। বিজ্ঞানসম্মত উপায়ে চাষ বলতে গেলে সঠিক জাত, তারপরে হচ্ছে বীজের হার, মাটিটাকে আমরা কিভাবে তৈরি করব, বীজ শোধন এবং সোর্স বীজটা আমি কোথা থেকে পাবো, হ্যাঁ, আর সঠিক সময় জল দেওয়া, ইন্টারকালচার অপারেশন, আর এখন যেটা হচ্ছে বিভিন্ন রকমের পোকার উপদ্রব হয় তার ব্যবস্থাপনা করা। আমি ওষুধ দিয়ে ইনসেকটিসাইড দিয়েও করতে পারি, আবার কিছু জৈব ওষুধ দিয়েও করতে পারি। সেগুলোর ব্যাপারে যত লো কস্টের মধ্যে আমি ফসলটাকে মাঠ থেকে ঘরে নিয়ে আসতে পারবো, সেটাই হচ্ছে বিজ্ঞানসম্মত লাভ। বিশেষ করে মাটির তো পরীক্ষা তো করতেই হবে। মাটি পরীক্ষার মাধ্যমে আমাকে সারটা ব্যবহার করতে হবে, দিতে হবে। তো এই একটা প্ল্যান করতে হবে, চাষ করার আগে একটা ঠিক প্ল্যানিং করে নিতে হবে যে আমরা কিভাবে চাষটা করব এবং এই চাষগুলো যদি আমি ঠিকঠাক মেনে করতে পারি এই বিজ্ঞানসম্মত উপায়, তাহলে কিন্তু আমরা খুব কম খরচে আমরা বেশি ফলনটা পেতে পারি, তাই তো? তো এই যে আজকে আমরা আলোচনা করব মুগ ও কলাই চাষ, তো এই কলাই চাষের জন্য বা মুগ চাষের জন্য আমাদের প্রকৃত সময় কখন, কোন সময় আমরা এটা ঠিক বুনতে পারি? প্রকৃত সময় বলতে গেলে হচ্ছে ফাল্গুন, চৈত্র এবং ভাদ্র মাস। এই সময়গুলোর মধ্যে আমরা হচ্ছে মুগ এবং কলাইয়ের চাষ করে থাকি। তার মধ্যে এখন যদি আমরা মাঠে যাই তাহলে আমরা দেখবো যে মোটামুটি চাষিদের মাঠ থেকে প্রায় কলাই, মুগ প্রায় উঠে যাওয়ার মতো, হারভেস্টিং পিরিয়ডে প্রায় হয়ে এসছে। এবার বৃষ্টির জলটা পাওয়ার পর কিছু চাষি কলাইটাকে চাষ করবেন। তার জন্য হচ্ছে ভালো জাতের ব্যবস্থা করা এবং মাটিতে সঠিক পরিমাণে রস, বেলে দোআঁশ মাটি হলে, যে মাটিতে মধ্যে একটু বালির ভাগ বেশি থাকবে, সেই সব মাটিতে আমরা সাধারণত দেখেছি যে মুগ কলাইয়ের ক্ষেত্রে উপযুক্ত। আচ্ছা, বেলে দোআঁশ এঁটেল মাটিতেও হয়, কিন্তু যে মাটিতে একটু বালির পরিমাণটা বেশি হবে, এই জন্য দেখবেন নদীর চর এরিয়াতে বেশি ভালো হয় কলাই চাষটা, খুব ভালো হয় শুনেছি। চর এলাকার কলাই নাকি খুব ভালো, এবং ওটাতে একটা কিছু কিছু জায়গায় আছে সেখানে হচ্ছে অ্যারোমেটিক একটা ফ্লেভারও অ্যাড হয়, সেটাও একটা বড় ভালো কারণ বলা যেতে পারে। তো মাটি যত ভালো ঝুরঝুরে হবে, হ্যাঁ, সেই পরিমাণে আমরা বীজটাকে ছড়িয়ে আমরা মাটিতে উপযুক্ত রস থাকলে পারে সেখান থেকে গাছও ভালো বেরিয়ে আসবে, গজাবে। পরবর্তীকালে আমরা তারপরে করব। তার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে বীজটা আমি কোথা থেকে নেব। আচ্ছা, বীজ কালেকশন এবং হচ্ছে কোন জাত সিলেকশন একটা সবচেয়ে বড় কথা। এবার আমি জাত সম্পর্কে জানলাম না যে কতদিন মেয়াদ, আমার জমিটা কখন আমি সিজনটাকে ক্যাচ করতে পারবো কি পারবো না। হয়তো আমার একটু 10 দিন হয়তো আমি পিছিয়ে পড়লাম, সেক্ষেত্রে আমার কিছু একটা জাত। আর আবার সঠিক সময়ের মধ্যে হলো, এমনি মুগ কলাইয়ের ডিউরেশনটা ওই 60 থেকে 65 কিংবা 70 দিন, ম্যাক্সিমাম 80 ডেজ অবধি যেতে পারে। কিন্তু এই সময়টার মধ্যেও যদি আমি শর্ট ডিউরেশনের মধ্যে যদি কিছু করতে পারি, ধরুন আমার আগের ফসলটা কাটতে একটু দেরি হয়ে গেল, হ্যাঁ,
তো আমার বীজটিটা সঠিক সময়ে পেলাম, কিন্তু আমি বীজটাকে সিলেকশন করতে পারলাম না কোন জাতটা নিয়ে চাষ করব। সুতরাং জাত একটা বড় ফ্যাক্টর, বড় ফ্যাক্টর চাষের চাষের ক্ষেত্রে কত আনুমানিক ফলন পাবো, কোনটাতে হচ্ছে যেমন মুগের ক্ষেত্রে, মুগ কলাইয়ের ক্ষেত্রে হচ্ছে হলুদ কুটে রোগ বা ভাইরাস একটা রোগ, একটা সমস্যা দেখা যায়। তার ক্ষেত্রে কিছু প্রতিরোধ জাত আছে। আবার সবগুলো শুটি একসাথে পাকে না। হ্যাঁ, যেটা হচ্ছে সবচেয়ে বড় চাষিরা হচ্ছে যে মুগ কলাই চাষ করতে গেলে একটা সবচেয়ে বড় সমস্যা আছে যে আমি পিকিংটা কখন করব। দুবার হয়তো পিকিং করলো কিংবা 3 বার, সেক্ষেত্রে ওদের সমস্যা হয়ে যায়। হয়তো 80% হয়তো পড একসাথে ম্যাচুরিটি হলো, তার জন্য এক রকমের জাত। হ্যাঁ, এরকমভাবে আমাদেরকে জাতগুলোকে তাহলে ঠিক সময়ে যদি কেউ বনে তাহলে কি কি জাত বুনবে, বা একটু লেট ভ্যারাইটি যদি হয় তাহলে কি কি ভ্যারাইটি, তখন কি কি জাত করতে পারে? এখন যেমন হচ্ছে ভালো জাতের মধ্যে হচ্ছে বিরাট, যার মেয়াদ হচ্ছে 50 থেকে 60 দিন, আর হেক্টর প্রতি প্রায় আপনার 1000 থেকে 1100 কেজি পর্যন্ত আমরা ফলন পেয়ে থাকি, মানে 7.5 বিঘা জমিতে। সেক্ষেত্রে হচ্ছে স্বল্প মেয়াদি হলুদ কুটে রোগ প্রতিরোধ এই জাতটা, পাতায় সাদা গুঁড়ো রোগ আসে না, এটা একটা সারপ্লাস, যে আমার যদি অল্প সময়ের মধ্যে কোনো কিছু জাতের আমি যদি আগাই। তারপরে আসছে আপনার IPM 214, এটা একটা ভালো জাত, 65 থেকে 70 দিনের মধ্যে এই জাতটা, এবং 750 থেকে 800 কেজি পার হেক্টরে ফলন দেয়। এর বৈশিষ্ট্য হচ্ছে একসঙ্গে সবগুলো পাকে, অর্থাৎ বারবার জমিতে গিয়ে যে হারভেস্টিং পিকিং করা বা ফসলটাকে তুলে নিয়ে আসার যে সমস্যা, এইটা অনেকটা ইয়ে করবে। প্লাস হচ্ছে সারপ্লাস হচ্ছে হলুদ কুটে রোগ এবং পাতা কুচকানোর যে রোগটা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে এই রোগটা এই জাতটার মধ্যে আসে না। তো চাষিদের এটার সম্পর্কে একটু জানা দরকার, এটা আমি কোথায় পাবো। এবার হচ্ছে দেখুন বীরেশ্বর, আমাদের মুর্শিদাবাদ এরিয়াতে একটা দেখুন আপনি জিয়াগঞ্জ সাইডে একটা চানাচুরের একটা বড় অনেক চানাচুরের কোম্পানি, হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্টে একটা চানাচুর, সেখানে হচ্ছে ওরা হচ্ছে চানাচুরের ক্ষেত্রে বড় দানার মুখটাকে বেশি প্রেফার করে। আচ্ছা, যেটা বোল্ড মোটা দানা, হ্যাঁ মোটা দানা, চানাচুরের মধ্যে একটু মোটা দানার যদি মুখ পাওয়া যায় তাহলে ওরা হচ্ছে সেটা একটু বেশি প্রেফার করে। সেক্ষেত্রে একটা ভালো জাত আছে বীরেশ্বর, এবার 60 থেকে 65 দিন খরিফ মরশুমের উপযুক্ত বড় দানা বিশিষ্ট, এটা চানাচুরের জন্য ফ্যাক্টরি ইয়ে করে, তারা হচ্ছে এটাকে বেশি বড় দানার ক্ষেত্রে। সুতরাং আরেকটা জাত আছে যেরকম হচ্ছে সোনালি, এটাও একটা ভালো জাত, এটাও আপনার 65 থেকে 70 দিন, 800 থেকে 900 কেজি পার হেক্টর, গ্রীষ্ম মরশুমের উপযুক্ত এবং ছোট দানা, হলুদ রঙের দানাটা হচ্ছে হলুদ রঙের দানা। তো এইগুলো হচ্ছে ভ্যারাইটি। আমি মুগের মধ্যে যদি সিলেকশন করতে যাই তাহলে কোন ধরনের জাতটা নিব, হ্যাঁ, এটা আগে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, কোনটাতে আমার হয়তো বারবার পিকিং করতে হবে না, মেয়াদটা কতটা। সুতরাং এইগুলো যদি একটু চাষিরা যদি মাথায় রাখেন, চাষি ভাইয়েরা মাথায় রাখেন, তাহলে হচ্ছে এগুলো এইসব ইনফরমেশনগুলো তাদের ফলনের ক্ষেত্রে অ্যাডিটিভ একটা বোনাস দেবে, হ্যাঁ, সুবিধা হবে অনেক। এবার কলাইয়ের ক্ষেত্রে যদি আমি বলতে চাই কলাই কি নিয়ে করবো, তো PU31, এটা একটা ভালো জাত, 85 থেকে 90 দিন, ফলন প্রায় 1200 থেকে 1300 কেজি পার হেক্টর, গ্রীষ্ম মরশুমের এটা উপযুক্ত যা হলদে কুটে রোগ প্রতিরোধী কিছু কিছু ব্যাপার। এবার হচ্ছে সুলতা একটা ভালো জাত আছে, খারিফ মরশুমে করা যায়, উপযুক্ত হলুদ এবং হলুদ কুটে রোগ প্রতিরোধ, প্রায় প্রায় একই রকম পাই আপনার হচ্ছে ফলন। আবার একটা ভালো জাত আছে যারা হচ্ছে আপনার হচ্ছে গৌতম, হ্যাঁ, এটার ক্ষেত্রে হচ্ছে এরও প্রায় একসাথেই ফসলগুলো প্রায় ম্যাচিওর হয়। আর একটা ওই জাতের মধ্যে বলা যায় যার ফলনটা সবথেকে ভালো দেখা যায় এবং পুরনো ভ্যারাইটি আমাদের রিসার্চ স্টেশনে, তার নাম হচ্ছে সারদা, খারিফ মরশুমে উপযুক্ত হলদে কুটে রোধ প্রতিরোধ সারদা। তো আমাদের এই ভ্যারাইটিগুলো সম্পর্কে যদি আমরা না জানি, ভ্যারাইটিগুলো জানতে হবে, এবং তাহলে আমাদের অনেক সুবিধে, চাষের ক্ষেত্রে চাষিদের সুবিধা হবে, চাষের ক্ষেত্রে অনেক সুবিধে। বিঘাপতি কতটা লাগবে বীজ? বিঘাপতি যেমন আমি যদি মুগ করতে যাই তারপরে হচ্ছে আনুমানিক আমার 2.5 থেকে প্রায় 3 কেজি মতো বীজ পার বিঘাতে লাগবে। এবার বীজটা আমি পেলাম, বীজটা পাওয়ার পর আমাকে কি করতে হবে, বীজটাকে একটা শোধন করে নিতে হবে। আমি যা বাজারে যদি আমি ম্যানকোজেব পাই কিংবা কার্বেন্ডাজিম পাই, আর যদি মনে করেন যে কোনো চাষি ভাই যে আমি এই ওষুধগুলো ছাড়া কোনো জৈব দিয়ে ইয়ে করবো, তা সেক্ষেত্রে আমাদের টাইকোডার্মা ভিরিডি পাউডার পাওয়া যায়। সেটা হচ্ছে কেজি প্রতি বীজের এতে 5 গ্রাম করে আমরা টাইকোডার্মা ভিরিডি পাউডার, হ্যাঁ,
দিয়ে আমরা বীজটাকে শোধন করতে পারি। আর যদি আমি মনে করছি ফাঙ্গিসাইড দিয়ে করব, তাহলে 2 থেকে 2.5 গ্রাম হয় ম্যানকোজেব অথবা কার্বেন্ডাজিম, ঠিক আছে। তো কার্বেন্ডাজিম যদি দিয়ে করতে হয় তাহলে 2 গ্রাম প্রতি কেজি বীজের সাথে আমরা কার্বেন্ডাজিম মিশিয়ে বীজটাকে শোধন করব। এবার কোনো চাষি যদি বলে যে আমি বীজ শোধন করব ওষুধ দিয়েও এবং মানে ফাঙ্গিসাইড দিয়েও এবং হচ্ছে রাইজোবিয়াম কালচারও ব্যবহার করব, আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে প্রথমে বীজ কেমিক্যাল দিয়ে আপনাকে বীজটাকে শোধন করে নিতে হবে প্রায় 5 থেকে 6 দিন কিংবা 7 দিন পরে। তখন আপনাকে রাইজোবিয়াম যেদিন আপনি সুইংটা করছেন তার আগে আধ ঘন্টা আগে ভাতের ফ্যান কিংবা একটু চিটে গুড়ের সলিউশন বানিয়ে রাইজোবিয়াম কালচার যদি পাওয়া যায় সেটাকে মিশিয়ে বীজটাকে একটু ছাওয়াতে শুকিয়ে নিয়ে তারপরে আমরা জমিতে ওটা ব্যবহার দেব। তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে কি সুবিধা হবে অনেক? হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে হচ্ছে যে নুডলসগুলো হয় সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটা এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা কি করে মাটির মধ্যে আপনার আবদ্ধ করে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে, এবং তার ফলে হচ্ছে গাছের চেহারাটাও ভালো হয়, ফলনটাও অনেকটা ভালো হয়। সাধারণত দেখা যায় যে গাছের যত বেশি শিকড় তার মানে ফ্রুট নিউট্রিয়েন্ট ইনহ্যান্ট করার অনেকটা বেশি হয় এবং প্রোডাকশনটা ভালো হবে। আর এটা বোনার কি নিয়ম আছে? সারিতে বুনবে না ছিটিয়ে বুনবে? সারিতে বুনতে পারলে তো খুবই ভালো, এবং যদি সারিতে বোনা যায় তাহলে পরে খুবই ভালো হয়, কিন্তু সারিতে বুনতে তো চাষিরা রাজি হয় না। চাষিদেরকে একটাই জিনিস মাথায় রাখতে হবে যে বীজের হারটা যেন বেশি না হয়, অতিরিক্ত ঘন। আর ওনারা কি করেন ম্যাক্সিমাম টাইমে একটু বেশি বীজ দিয়ে পরবর্তীকালে ফের ওটাকে একটু পাতলা করানোর বা একটু চেষ্টা করে, কপের যে ডেন্সিটিটা আছে সেটাকে কম করার চেষ্টা করে। সুতরাং যতটা আনুমানিক যে বলা হলো সেই বীজের হারটা দিয়ে আপনাকে জমিতে পার বিঘা জমিতে আপনাকে করতে হবে, এবং দেখতে হবে যেন ডেন্স না হয়, বেশি ঘন যাতে না হয়ে যায়। অত ঘন হলো তারপরে তুলে ফেলে দিলাম, এটা তো আবার এক্সট্রা খরচ হয়ে আবার বেশি ঘন হলে পরে সেখানে সাদা মাছির উপদ্রব হবে, এবং তারপরে হচ্ছে আপনার ভাইরাস রোগের আক্রমণ হতে পারে। তো লাগানোর সময় বা জমিটা যখন আমি তৈরি করছি সেই সময় কি কোনো সারের ব্যবহার? হ্যাঁ, অবশ্যই। এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে মুগ কলাইয়ের ক্ষেত্রে চাপান সারের খুব একটা আমরা প্রয়োজন হয় না, কারণ একটা শর্ট ডিউরেশন এবং হচ্ছে আপনার নাইট্রোজেন তো এমনি আমরা পেয়ে যাচ্ছে। তো বিঘা প্রতি আপনার সাড়ে যদি ইউরিয়া বলি 5.5 কেজি বিঘা প্রতি ইউরিয়া, আর 33 কেজি এসএসপি এবং 9 কেজি এমওপি মিউরেট অফ পটাশ যদি প্রতি বিঘা জমিতে যদি আমরা দিয়ে মাটিটাকে তৈরি করি চাষ দিয়ে, তাহলে পরে এনাফ, আর কোনো কিছু আমাদের পরবর্তীকালে প্রয়োজন হবে না। এবার দেখে নিতে হবে যে আমার জমিতে যদি অনুখাদ্যের অভাব থাকে, যদি অভাব থাকে তাহলে জিঙ্ক, বোরন, মলিবডেনাম এগুলো আমাকে পিরিয়ডিক্যালি স্প্রে করতে হতে পারে, তার একটা শিডিউল আছে। সেটা বুঝবে কি করে কৃষক বন্ধুরা তার জমিতে? ওনারা বুঝতে পারবেন কেন হচ্ছে যদি গাছের প্রপার ডেভেলপমেন্ট না হয়, ঠিক আছে, হয়তো ফুল আসছে কিন্তু ফল সেট হচ্ছে না, পট সেট হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে এটা দিতে হবে, যেমন বীজ বপনের 3 সপ্তাহ পরে একটা জিঙ্ক 1/2 গ্রাম জিঙ্ক স্প্রে করা যেতে পারে প্রতি লিটার জলে। মানে এটা আগাম প্রিকশন নিয়ে যেতে পারে। ধরে নিন যে আমার জমিতে অভাব হতে পারে, ঠিক আছে। আবার হচ্ছে 4 সপ্তাহ পরে 1 গ্রাম বোরন আমি প্রতি লিটার জলে দিয়ে আমি স্প্রে করতে পারি। আবার 6 সপ্তাহ পরে যখন হচ্ছে ফুলটা জাস্ট ইনিশিয়েশন হচ্ছে তখন আমরা হচ্ছে অক্টা অ্যানোমিয়াম মলিবডেট 1/2 গ্রাম প্রতি লিটার জলের সাথে আমি স্প্রে করতে পারি। এই করলে এবারে হচ্ছে আপনার প্রোডাকশনটা ভালো হবে, ফুল ভালো হবে, ফুলটাও ভালো স্টে করবে, দাঁড়াবে, পলিনেশনটাও ইনহ্যান্স হবে। তো এইভাবে শিডিউলে যদি রাখা যায় তাহলে এবারে হচ্ছে সম্ভব হলে একটা ফুল আসার আগে বাড়ন্ত অবস্থায় যখন থাকবে তখন যদি একটু হালকা করে একটু সেচ দেওয়া যায়, আচ্ছা, সেক্ষেত্রে সেটা হচ্ছে কপের ক্ষেত্রে এটা হচ্ছে একটা সারপ্লাস ইল্ড দিয়ে থাকে সাধারণত। একটা সুবিধা, মানে আর তো সেচের তো কোনো সেরকম প্রয়োজন হয় না। আর এমনি আগাছা দমন কিছু? আগাছা দমনের ক্ষেত্রে যতটা হাত দিয়ে আগাছা নিয়ানো যায় ততটাই ভালো, কারণ আগাছা দমন একটা বড় একটা সমস্যা। কেমিক্যাল যদি একটু 19 কিংবা একটু বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে যে পুরো ফসলের ক্ষতি হতে পারে। সুতরাং আগাছা দমন করতে যদি হয় তাহলে পরে
সংশ্লিষ্ট ব্লক আধিকারিকের পরামর্শ নিয়ে কিংবা কেপিএসদের পরামর্শ নিয়ে কোন আগাছা তার ক্ষেত্রে কোন ওষুধটা দিতে হবে সেটা একটু তার থেকে সুবিধে যে একটু হাত নিড়ানি দিয়ে করাটাই ভালো। দিয়ে নেওয়া যায় তাহলে সব থেকে সুবিধে। মানে রোগ পোকার আক্রমণ তো একটা হবেই, রোগ পোকার আক্রমণটা হবেই। হ্যাঁ, কি ধরনের কোন স্টেজে কি ধরনের রোগ পোকার আক্রমণটা হয়? রোগ পোকার ক্ষেত্রে হচ্ছে এই মুগ কলার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাইরাস রোগ। হলুদ দেখবেন আপনি জমির মধ্যে যখন যদি মুগ কলার জমিতে আপনি যান দেখবেন যে আপনি যেই জমিতে গিয়ে পাটা দিলেন সেই হচ্ছে একটা সাদা মশার মতো কি ওটা উড়ে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে সাদা মাছি। এই সাদা মাছি হচ্ছে আপনার হচ্ছে হলুদ কুটে রোগ, এই হচ্ছে ছড়ায়। এর জন্য আপনাকে ওষুধের ব্যবস্থা করতে হবে, যেন জমির মধ্যে বেশি স্প্রেড না করতে পারে। সাধারণত বীজ ফেলার 3 থেকে 4 সপ্তাহের মধ্যে থেকে আমরা কিন্তু এর প্রাদুর্ভাবটা দেখতে পাই। আচ্ছা, বীজ ফেলার মানে জাস্ট বীজটা ফুটে হয়তো 2-3 পাতা এসে তখনই কিন্তু আপনার হোয়াইট ফ্লাইট আসবে। হ্যাঁ, তখন থেকে এর প্রিকশনটা নিতে হবে। আচ্ছা, এবং ওষুধের মধ্যে ডাইমিথয়েড আছে, ডাইমিথয়েড 2 ml প্রতি লিটার জলের সাথে আমরা স্প্রে করতে পারি। আবার হচ্ছে ইমিডাক্লোপিড আছে, আবার অ্যাসিপেট প্লাস ইমিডার মিক্সচার আছে বাজারে। এই ধরনের ওষুধগুলো আমরা 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলের সাথে স্প্রে করতে পারি, আমাকে পিরিয়ডিক্যালি স্প্রে করতে হবে। এবং স্প্রে করার সময় এটাই মনে রাখতে হবে যে প্রথম আমি জমির 4 পাশ মানে 4 আল ঘুরে আমি সেন্টার অবধি গিয়ে আমি স্প্রেটাকে স্টপ করব। আচ্ছা, চাষি ভাইরা কি করেন যে উত্তর থেকে দক্ষিণে হয়তো স্প্রে করছেন, তাতে কি হচ্ছে বলুন তো, তাহলে হচ্ছে ওষুধটা যেইভাবে দিচ্ছে পোকাটা কিন্তু ওষুধের ঘ্রাণে একটু পিছিয়ে যাচ্ছে। আলটিমেটলি যখন স্প্রেটা স্টপ হচ্ছে তখন কিন্তু পোকাটা কিন্তু ওই জমি ছেড়ে অন্য জমিতে চলে যাচ্ছে। হ্যাঁ, চারিপাশে কোনো একটা জমিতে চলে গেছে। সুতরাং পোকাটা যেন, সাদা মাছিটা যেন জমি থেকে না বেরোতে পারে, ঠিক আছে, তাই জন্য হচ্ছে জমির 4 আল বরাবর ঘুরে আগে দিয়ে নিতে হবে। তারপরে ওই রকমের ঘুরে একদম সেন্টার মাঝখানে অবধি আপনাকে লাস্ট স্প্রেটা করতে হবে। তাহলে পোকাটা আলটিমেটলি চারিদিক থেকে ঘুরে এসে আপনার সেন্টারেই থাকবে, সেখানে আপনার মারা যাবে। তাহলে হচ্ছে এই ছড়িয়ে পড়বে না, অন্যান্য পাশের যে জমি সেই জমিতে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, এটা খুব ভালো একটা পদ্ধতি বললেন। যে পদ্ধতিতে বিশেষজ্ঞ বললেন যে পদ্ধতিতে আপনাকে স্প্রেটা করতে হবে সেই পদ্ধতিতেই কিন্তু করবেন, তা না হলে কিন্তু আপনার আশেপাশের জমিতেও কিন্তু সেই সাদামাছি কিন্তু ছড়িয়ে পড়তে পারে। পোকার তো আমরা নির্মূল করলাম, আর রোগের কিছু আছে। হ্যাঁ, এর আগে একটা বলে দিই যে চাষি ভাইরা একটা সবচেয়ে বড় ভুল করেন, সেটা হয়তো ওনাদের একটা অন্য ধরনের ধারণা যে জল কম হবে ওষুধ বেশি হবে, তাহলে ওষুধের হয়তো কার্যকারিতাটা বেড়ে যাবে। আমরা একটু বেশি দিলে হ্যাঁ ওষুধটা নাকি জোরদার হবে। ব্যাপারটা ওখানে না, ব্যাপারটা হচ্ছে আমাদের যে কোনো ফসলের ক্ষেত্রে বিঘা প্রতি 60 লিটার যদি জল হয় সেই জলটা হচ্ছে পর্যাপ্ত। হ্যাঁ, স্প্রে করার জন্য বিঘা প্রতি 60 লিটার। 1 বিঘাতে 60 লিটার জল আমরা স্প্রে করতে পারবো। আপনার 15 × 4 মানে 4 ড্রাম আপনার আনুমানিক জল লাগবে স্প্রে করার জন্য। আচ্ছা, এবার চাষি ভাইরা কি করেন, ওটা হয়তো 2 ড্রামের মধ্যে স্প্রেটা করে কোনো রকম ভাবে ছেড়ে দেন। তাতে কি হলো, গাছগুলো পুরোপুরি আপনার ভেজে না। এবার পরবর্তীকালে হয়তো দেখলেন যে ওষুধটা ঠিকঠাকভাবে ওষুধটা দিয়েছেন, কিন্তু যতটা পরিমাণে জলের মধ্যে ডিসলভ করে যতটা পরিমাণে সলিউশন করা দরকার ছিল তার অনেকটা কম, অর্থাৎ গাছটাকে সম্পূর্ণভাবে না ভিজিয়েই ওনারা হয়তো জমি থেকে ছেড়ে দিলেন। তারপরে হচ্ছে আবার হয়তো ওনাদেরকে পরে আবার একটা স্প্রে করতে হতে পারে। অতএব যখন করব তখন সঠিক পদ্ধতি মেনেই করতে হবে, এবং পুরো যে ফসল যে থাকবে সেই ফসলটাকে একদম ভিজিয়ে দিতে হবে। তাহলে কিন্তু উপকারটা বেশি পাওয়া যাবে। হ্যাঁ, উপকারটা বেশি পাওয়া যাবে। একটা রোগ হচ্ছে আমরা পাউডারি মিল্ডিউ দেখতে পাই। পাউডারি মিল্ডিউ খুব একটা বেশি পরিমাণে আসে না, তবু যদি পাউডারি মিল্ডিউ আমরা জমিতে দেখতে পাই সেক্ষেত্রে হচ্ছে মাইক্রোবুটানিল 5 গ্রাম 10 লিটার জলে মিলিয়ে আমাদেরকে স্প্রে করতে হবে। হ্যাঁ, তাহলে যদি 15 লিটারের যদি ঢপ হয় তাহলে 7.5 গ্রাম পার ঢপে মাইক্রোবুটানিল।
এই ওষুধটা আমাদেরকে ব্যবহার করতে, অথবা কার্বেন্ডাজিম যদি করতে চাই তাহলে 1 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আমাকে স্প্রে করতে হবে। আর একটা হচ্ছে পোকা আসে, সেটা হচ্ছে শুঁটি ছিদ্রকারী কিংবা ফল ছিদ্রকারী পোকা, যেটা হচ্ছে আপনার শুঁটিতে ফোঁটা করে দেয়, ছিদ্র করে দেয়, পাতাগুলোকে কুকড়ে কুকড়ে খায়। এই পোকার একটা আক্রমণ আমরা দেখতে পাই। এই পোকার আক্রমণ যখন আসে তখন প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ফসলটাকে নষ্ট করে। কচি পাতা, শুঁটি, ফুল, এগুলোকে লার্ভা স্টেজে থাকে, তো প্রচুর পরিমাণে স্পোরোপটেরা একটা লার্ভা, সে প্রচুর পরিমাণে ক্রপটাকে ড্যামেজ করে। তার জন্য যে কোনো একটা সিস্টেমিক প্লাস কন্টাক্ট ইনসেক্টিসাইড আমরা দিতে পারি, যেমন হচ্ছে নোভাডিউরন প্লাস হচ্ছে ইন্ডক্সি কার্ব, 25 মিলিলিটার 15 লিটার জলের সাথে মিলিয়ে আমরা স্প্রে করতে পারি। এই ধরনের ওষুধগুলো আমরা দিলে পরে এই লেদা পোকার আক্রমণটা। খরচটা কেমন হয় বিঘা প্রতি? অ্যাপ্রক্সিমেট খরচ মোটামুটি ধরুন 5 থেকে 6 হাজার টাকা বিঘা প্রতি, তার বেশি। আর ফলন কেমন হবে? ফলন প্রায় বিঘা প্রতি আপনার 100 থেকে 130 কেজি পর্যন্ত পাওয়া যাবে, মানে দানা পাওয়া যাবে। 1.5 কুইন্টালের কাছাকাছি। হ্যাঁ, 1.5 কুইন্টালের কাছাকাছি ফলনটা পাওয়া যাবে। তাহলে মোটামুটি বেশ লাভজনক। মুগ কলাইয়ের তো এখন দাম বেশ ভালোই দাম বাজারে, এখন ভালোই দাম, এবং বিক্রি করতেও কোনো অসুবিধা নেই, মার্কেটও ভালো আছে, পাওয়া যাবে, এবং খরচও কম, সব দিক থেকেই সুবিধে। তবে সঠিক পদ্ধতিতে যদি চাষটা করি তাহলে কিন্তু আমাদের ফলনটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আগের থেকে। এতক্ষণ আমরা আলোচনা করলাম উন্নত পদ্ধতিতে কিভাবে আমরা প্রাক খরিফে মুগ ও কলাইয়ের চাষ করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার ডালশস্য গবেষণা কেন্দ্র থেকে এসেছেন ডক্টর শঙ্করাজ রায়, সহকারী রোগতত্ত্ববিদ। শঙ্করাজবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সকলকে আমার নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। আমার বুক দূর দূর করে, দূর দূর করে, বুক দূর দূর করে, দূর দূর করে। চাঁদের আলো নদীর জলে, চাঁদের আলো নদীর জলে যেমন খেলা করে, শামলা গায়ের পটি এলো, শামলা গায়ের পটি এলো অনেক দিন পরে। আমার বুক দূর দূর করে, দূর দূর করে, বুক দূর দূর করে, দূর দূর করে বুক। চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে, মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে। দু চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে, মোহন ফুলের
আশেপাশে অলি ডেকেছে, তার ঘুমটার ফাঁকে মনের কথা, ঘুমটার ফাঁকে মনের কথা শুধুই গোপন করে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। দিলাই মন দিলাই প্রান্ত দিলাই না, জান দিলাই মন দিলাই প্রান্ত দিলাই না। ও আমার পরাণ বধূ তোমায় পাইলাম না, ও আমার পরাণ বধূ তোমায় পাইলাম না। বউ কথা কই পাখি ডাকে, কথা কই না বউ, ভালোবাসার মান ভাঙাতে পারেনি তোকে। বউ কথা কই পাখি ডাকে, কথা কই না বউ, ভালোবাসার মান ভাঙাতে পারেনি তোকে। তার ঝুমুর ঝুমুর ঘুঙ্গুর শুনে, ঝুমুর ঝুমুর ঘুঙ্গুর শুনে বনে কুসুম ঝরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। চাঁদের আলো নদীর জলে, চাঁদের আলো নদীর জলে যেমন খেলা করে। আমার শামলা গায়ের ফুটি এলো, শামলা গায়ের ফুটি এলো অনেক দিন পরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী।